ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকারের সময় দেশের অর্থনৈতিক খাতে সংস্কারের জন্য যে খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ব্যাংকিং খাত। নানামুখী সংস্কার করা হয়েছিল এখানে, তার প্রতিফলন আমরা পেয়েছি। এরপর নতুন সরকার ক্ষমতা নিয়েছে বিএনপি সরকার, তারাও চেষ্টা করছে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য, এবং অর্থমন্ত্রী বলেছে যে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য 2 বছর সময় লাগতে পারে। কিন্তু 30% উপরে বেশি যেখানে খেলাপি ঋণ ব্যাংকিং খাতে, সেই খাত সেছাড়া যেখানে অনেক এনপিএল আছে, নন পারফর্মিং লোন আছে, এছাড়া 5টি ব্যাংকে একীভূত করে নতুন ব্যাংক করেছে, গ্রাহকদের আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে, সব কিছু মিলিয়ে আসলে ব্যাংকিং খাত কোন দিকে যাচ্ছে, এসব নিয়েই আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি। অর্থনীতির সংকটও ব্যাংকের লাভ কিভাবে, আলোচনায় আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, ভার্চুয়ালি যুক্ত হবেন বিআইবিএম এর মহাপরিচালক, সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, এবং এই মুহূর্তে যুক্ত আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। শফিকুর রহমান, আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক টালি খাতায়। আমরা যেটা বলছিলাম যে অর্থনৈতিক সংকট ও ব্যাংকের লাভ কিভাবে, আমরা শুরুতে যেটা বলছিলাম যেখানে এখনো খেলাপি ঋণের পরিমাণ 30%-এরও বেশি। আপনি সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ব্যাংকটির, সোশ্যাল ইসলামী ব্যাংকের। দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা থেকে যদি বলি, এই ধরনের একটা ক্রান্তিকালকে আগে কখনো পার করেছে ব্যাংকিং খাত? না, এটা যদি এক কথা বলতে হয়, এই ধরনের ক্রান্তিকাল আসলে ব্যাংকের জন্য এটা প্রথম। ব্যাংকে বিভিন্ন সমস্যা সবসময়ই ছিল কম বেশি, কিন্তু এখন যেটা হচ্ছে, বিশেষ করে 24-এর পরে থেকে, কারণ 24-এর পরে যখন দখলদাররা ব্যাংক ছেড়ে চলে গেল, পালিয়ে গেল, তারপরে এই যে ব্যাংকে তারপরে লুকিয়ে কার্পেটের নিচে লুকিয়ে থাকে খেলাপি ঋণগুলি সব বের হয়ে আসলো। একটা সময় তো ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 36%-এর উপরে, আমার মনে হয় 36%-এর উপরেই ছিল। তো এটাকে বিভিন্ন রকমের পুনঃতফসিল করে কিছুটা নীতি শিথিলতা দিয়ে সেখানে এখন সম্ভবত 31% বা 32%-এর কাছাকাছি অবস্থান করছে, কিন্তু এটাও আসলে সঠিক চিত্র কিনা আমি এখনো নিশ্চিত নই। কারণ ব্যাংকের খেলাপি ঋণের যে বোঝা, সত্যি কথা বলতে কি, এই টাকা আদায় করা ব্যাংকের জন্য অত্যন্ত অত্যন্ত কঠিন এবং একটা দুরূহ কাজ হয়ে যাবে। বিকজ আগে খেলাপিরা টাকা ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা দিত না, কিন্তু টাকাটা অধিকাংশ টাকাই দেশে থাকলে সেই টাকাগুলো বিভিন্ন জায়গায় তারা বিনিয়োগ করতো, ফান্ড ডাইভার্ট করে অন্য জায়গায় অন্য খাতে নিয়ে যেত। তখন ব্যাংক থেকে চাপচুপ দিয়ে টাকাগুলো আদায় করা একটা ওয়ে ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা যেটা জানতে পারছি সেই জিনিসগুলো, যে অধিকাংশ টাকাই দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। একবার টাকা দেশের বাইরে চলে গেলে এই টাকা পুনরুদ্ধার করা জড় কথাই বলা হোক। কারণ আমরা 24-এর পরিবর্তনের পর থেকেই শুনে আসছি যে আমরা পাচারকৃত টাকা ফিরিয়ে আনবো, কিন্তু পাচারকৃত টাকা ফিরিয়ে আনা যে কি কঠিন কাজ, এটা তো আসলে আমরা 90 সাল থেকে দেখে আসছি। 90 সালে যখন এরশাদ সরকারের পতন হয়, তখন ভিএফএক্স নামে একটা তদন্ত সংস্থাকে তদন্ত করতে দেওয়া হয়েছিল বিদেশে কোথায় কোথায় তার টাকা আছে। কিন্তু আমার যতটুকু মনে পড়ে, সে ফেয়ারফ্যাক্স আজ পর্যন্ত বলতে পারেনি এরশাদ বিদেশে কোথায় টাকা রেখেছিল, আদৌ কি টাকা রেখেছিল কিনা, এবং রাখলে কোথায় রেখেছিল। তো সেই অবস্থার প্রেক্ষিতে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। আরেকটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিতে পারি, খুব বেশি দিনের পুরনো না, বছর দশেক আগের কথা। আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ চুরির যে ঘটনাটা, সেখানে যে প্রায় কত এক $1 বিলিয়ন সম্ভবত আমাদের এখান থেকে চুরি হয়ে চলে গেল। সেখান থেকেও একটা খুব নামমাত্র টাকা শ্রীলঙ্কা তার এজ এ গেস্টার অফ গুডউইল শ্রীলঙ্কাতে যে টাকাটা গিয়েছিল সেই টাকাটা ফেরত এসেছে। এছাড়া তো বাইরে থেকে টাকা আর ফেরত আনা যায়নি। তো আমার মনে হয় এই টাকাগুলো ফেরত আনা অত্যন্ত কষ্ট হবে, এবং এই টাকা আদায় করা অত্যন্ত কষ্ট হবে। এবং ব্যাংক খাতের জন্য একটা ব্যাংক খাতকে আসলে এখন সরকারের উচিত হবে, যে আমাদের বর্তমান সরকারের উচিত হবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, আমি আবারও বলছি কথাটা, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাংক খাতকে
সংস্কারের দিকে ব্যাংক খাতের সংস্কার অবশ্যই করতে হবে। নিশ্চয়ই, কারণ এখানে সংস্কার মানে ছাড়া প্রান্তিক পর্যায় থেকে শুরু করে ধনী লোক সবারই কিন্তু একটা এঙ্গেজমেন্ট থাকে ব্যাংকে, তাদের অর্থের আমানত থাকে এই জায়গায়। এই জায়গাটাই যদি আসলে সংস্কার না হয়, এখানে যদি আস্থাটা না আসে, আসলে দেশের অর্থনীতি কিভাবে পুনরুদ্ধার হবে সে প্রশ্ন কিন্তু থেকে যাবে। থাকুন আপনাদের সাথে, আমার কাছে আমরা আবারও ফিরবো। আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, অবশ্য যুক্ত হবেন খুব সম্ভবত। আমরা কারিগরি ত্রুটির কারণে ডক্টর তৌফিক আহমেদ চৌধুরীকে পেয়েছি আমরা। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক তালিক খাতে। আমরা যে বিষয়টি বলছিলাম যে নানামুখী অর্থনৈতিক সংকট চলছে, খোদ অর্থমন্ত্রী সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন দাঁড়িয়ে বলেছেন যে অর্থনীতি পুনরুদ্ধারে 2 বছর লেগে যাবে। সেক্ষেত্রে এই অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যাংক খাত কিভাবে লাভের মুখ দেখবে বলে মনে করছেন? আপনার পর্যবেক্ষণ কি বলে, আপনার সাজেশনটা কি হতে পারে? ধন্যবাদ। আসলে ব্যাংক খাত লাভের মুখ দেখবে, লাভ করতে হবে। আপনার সিংহভাগ অর্থ আপনার আমাদের সব খেলাপি হয়ে আছে। সেই খেলাপিগুলো উদ্ধার করতে পারলে তারপরে না হয় লাভের মুখ দেখতে পারে। এবং এই খেলাপিগুলো উদ্ধার করার জন্য অর্থমন্ত্রী মহোদয় যদি দুই বছর সময় চান, তাহলে খুব একটা বেশি চান নাই, তবে 2 বছরের মধ্যে ওনারা কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। তবে এই এই আমরা ট্রেডিশনাল রাস্তায় যদি যান, তাহলে ডেফিনেটলি এগুলো উদ্ধার করা একটু মুশকিলই হবে। আপনাকে একটু ইনোভেটিভ ওয়েতে বা আর একটু নতুন ভাবে অন্যভাবে আগাতে হবে। আমরা যেটা সবসময় বলে আসছিলাম, খেলাপি ঋণগুলো সবসময় 2 ভাগ করে ফেলেন। একটা হচ্ছে উইলফুল ডিফল্টার আর একটা আনউইলফুল ডিফল্টার। আনউইলফুল ডিফল্টারদের কাছ থেকে আপনার আদায় করতে সুবিধা হবে। এখন যদি আপনি সবাইকে যদি এক কাতারে ফেলে দেন, তাহলে আনউইলফুল ডিফল্টারদের টাকাও কিন্তু ফেরত আসবে না। সুতরাং এই 2 ভাগ করে, বরঞ্চ আপনি আনউইলফুল ডিফল্টার তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতো করে আসলে আপনি ব্যবস্থা গ্রহণ করে টাকাগুলো আদায় করতে পারেন। আর যারা উইলফুল ডিফল্টার, তাদের ক্ষেত্রে আসলে আপনার ব্যাংকিং মেজার্স এর উপর ডিপেন্ড না করে বরঞ্চ আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স এর উপরে ডিপেন্ড করতে হবে বেশি। কারণ ওইগুলো তো আসলে না দেওয়ার জন্যই টাকাগুলো নিয়েছে। এখন তাদেরকে বাধ্য করা টাকাগুলো ফেরত দেওয়ার জন্য, সেটা রিয়েলি কঠিন কাজ। আমার পূর্ববর্তী বক্তা জনাব শফিকুর এই একই কথা বলে গেলেন। এটা সত্যি একটা খুবই দুরূহ কাজ। যদিও বলা হচ্ছে যে আমরা বিদেশের সাথে যোগাযোগ করছি, তাদের সাথে ওই যে কি বলে মিউচুয়াল এগ্রিমেন্ট করছে এগুলো তুলে আনার ব্যাপারে। তো সেগুলো করতে গেলে তো ডেফিনেটলি 2 বছর কেন, আরো কয়েক বছরই লেগে যেতে পারে। তো যাই হোক, এগুলোর প্রতি নজর দিতে হবে আপনাকে ভালো মতোই, তাই না? এবং রিফর্ম মানে করে তো লাভ নেই, আপনাকে অ্যাকশনে যেতে হবে। রিফর্মের কথা তো আমরা শুনে আসছি কবে থেকে। এই বিভিন্ন ব্যাংকের বোর্ডগুলো আপনার রিস্ট্রাকচার করা হলো, কিছু ব্যাংক মার্জার করা হলো, এটা সেটা বহু রিফর্ম, কিন্তু আসল জায়গায় কিন্তু কেউ হাত দিচ্ছে না। এবং এই রিফর্ম আসল জায়গা বলতে আমি যেটা মিন করছি, যাদের কারণে ব্যাংকিং এর দুরবস্থা, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশনের কথা কেউ বলেন। সেটি কেন পারা যাচ্ছে না তৌফিক আহমেদ চৌধুরী? সেই বিষয়টি বা কেন পারা যাচ্ছে না? সেটা কি সদিচ্ছার অভাব, নাকি দুর্বলতা, নাকি বিশেষ কোনো অনুভূতি কাজ করে? আমি বলবো সবগুলোই। আপনার সদিচ্ছার অভাব, আপনার দুর্বলতাও, এবং আপনার বিশেষ অনুভূতিও। কারণ যাদের জন্য এই দুরবস্থা, তাদেরকে আপনি টাচও করতেছেন না, বরঞ্চ একটা কি ব্যাংক রেজুলেশন অ্যাক্ট অর্ডিন্যান্স বানিয়ে সেখানে আবার তাদের জন্য একটা প্রভিশন রেখে দিলেন। রাতের অন্ধকারে সেটা অ্যামেন্ডমেন্ট করলেন 18 করে আবার তাদের জন্য একটা প্রভিশন রেখে দিলেন। এগুলো কি ইন্ডিকেট করে? এগুলো ইন্ডিকেট করে আসলে আপনার সদিচ্ছা নাই। এগুলো ইন্ডিকেট করে আপনার আসলে মানে ইচ্ছাটাই নাই যে আসলে এটাগুলো উদ্ধার হোক, বা তাদেরকে আপনি সুবিধাটা আবার দিতে চান। সুতরাং এগুলো সবই। সুতরাং আমি মনে করবো যে সেজন্য আমি বলি যে এইগুলো থেকে যদি উদ্ধার আমরা যদি পেতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে যে গভর্নমেন্টের পলিটিক্যাল কমিটমেন্ট। গভর্নমেন্ট যদি কমিটেড থাকে, ইয়েস আই ওয়ান্ট টু মানে টার্ন ইট অ্যারাউন্ড, তাহলে ডেফিনেটলি হবে না, মানে ডেফিনেটলি হবে। আসলে তো আমাদের সদিচ্ছাই নাই, আমাদের রাজনৈতিক সদিচ্ছার দরকার। রাজনৈতিক সদিচ্ছা থাকলে বাকি সব কাজ দেখবেন খুব সহজে করা যায়। আমার মনে হয় আমাদের রাজনৈতিক সদিচ্ছা নাই। আমাদের রাজনৈতিক সদিচ্ছাটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। নিশ্চয়ই, আসলে রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কোনো সংকটে কাটানো, যেটা আসলে সত্যি যায় না সেই সদিচ্ছা হবে কিনা, আসলে হওয়া উচিত, দেশের অর্থনীতির সাথে হওয়া উচিত। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনাদের সাথে আমরা আবারও আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি ইসলামী ব্যাংক তালিক খাতায়, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক খাতায়। বিরতির পর শফিকুর রহমান, আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই আরেকটি বিষয়। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম যে তারা খুব গুরুত্ব দিয়েছিল ব্যাংকিং খাতে এবং আমূল সংস্কারের চেষ্টা করে
করেছিল এবং বেশ কিছু প্রতিফলন আসলে আমরা সেখানে দেখেছিলাম। কিন্তু ব্যাংক মার্জারের বিষয়টি আসলে কতটা প্রতিফলন ফেলবে সেটা নিয়েও আসলে প্রশ্ন রয়ে গেছে। সার্বিক দিক মিলিয়ে আপনার কাছে কি মনে হয় নতুন যে সরকার এসে বিএনপি সরকার সেই প্রতিফলন বজায় রাখতে পারবে? আর 5টি ব্যাংক একীভূত যে করেছে সেটির প্রতিফলনই বা কতটুকু হবে? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি বলেছেন যে বেশ কিছু সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এই সংস্কারের পদক্ষেপ সবসময় নেওয়া হয় খুব খুব যেটা বেশি কিছু নেওয়া হয়েছিল আমি মনে করি না। কারণ এই যে তৌফিক সাহেব যে কথাটা বললেন যে আসলে যে জিনিসটা করা দরকার ছিল, যে আমাদের যাদের কারণে আজকে ব্যাংকের বা আটকাতের এই দুরবস্থা, তাদেরকে কি তাদের কেসাগুলো কি কেউ স্পষ্ট করতে পেরেছিল? করেছে কি? তাকে আদৌ চেষ্টা করেছি কি? আপনার যে জিনিসটা করতে হবে, আমাদের খেলাপি যাদের কারণে আমাদের ঋণগুলো খেলাপি হয়ে গেছে, ওই যে সেটাকে এটা সব আমরা আপনার এই প্রোগ্রামে একাধিকবার বলেছি আমরা যে এগুলোকে ভাগ করে বিভাগ করে ফেলতে হবে। একটা হলো অনিচ্ছাকৃত খেলাপি, পরিবেশের কারণে খেলাপি হয়ে যায়। আরেকটা হলো উইলফুল ডিফল্টার, ইচ্ছাকৃত খেলাপি। তারা টাকাটা না দেওয়ার জন্যই ব্যাংক থেকে টাকাটা বের করে নেয় এবং তাদের সংখ্যা, তাদের প্রভাবটাই বেশি সমাজে। এবং এই কারণে এখন উইলফুল ডিফল্টারদেরকে আমাদের, তাদের ব্যাপারে আমাদের শক্ত হতে হবে। আমি কোনো সরকারকে অদ্যাবধি আমি দেখি নাই কোনো উইলফুল ডিফল্টারের জন্য বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমি সাম্প্রতিককালে আমি যতটুকু জানি, ভিয়েতনাম এবং চায়নাতে এই ঋণ খেলাপির জন্য একটা সর্বোচ্চ সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং 2-3 জনকে ক্যাপিটাল পানিশমেন্টের কনভিকশন তাদেরকে যখন দেওয়া হয়েছে, পরবর্তীকালে তারা ক্ষমা ভিক্ষা, প্রাণ ভিক্ষা ইত্যাদি চেয়ে এটাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, প্রাণদণ্ড থেকে সরিয়ে। কিন্তু এরপরে থেকে ওই খেলাপি, ইচ্ছাকৃত খেলাপিদের মানে তারা কিভাবে টাকা দিয়ে পার পাবে, কারণ তাদের অনেকগুলো নাগরিক অধিকার, মৌলিক অধিকার সেখানে রহিত করা হয়। তারা বিমানে ভ্রমণ করতে পারে না, কোনো যানবাহনে তারা প্রথম শ্রেণী এবেল করতে পারে না, ভোটাধিকার থাকে না, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখানে সময়, আমার মনে হয় এটা নিয়ে আমরা বহুবার বলেছি, কিন্তু আমাদের কথা আমরা বলে যাই, কিন্তু মানে আমরা বকা উল্লরা বকে যাই, শোনো উল্লরা তো শুনতে হবে। শোনো উল্লরা শুনে কার্যকর ব্যবস্থা না নিলে, কারণ আমাদের হাতে কোনো আইনানুগ কোনো ব্যবস্থা নাই। আপনারা সর্বোচ্চ পথটা দেখাতে পারেন, আপনাদের ফিজিবিলিটি স্টাডিতে তুলে ধরতে পারেন, কিন্তু যারা পলিসি মেকিং আছে তারাই যদি না করে আসলে কি ভাইয়া, আমরা তো পথ দেখাচ্ছি, কিন্তু এটার জন্য রাজনৈতিক সদিচ্ছাটা, যে অর্থমন্ত্রী যেটা সংসদের শেষ দিনে উনি কনকোডিং বা ওনার যে বক্তব্য রেখেছিলেন, সেখানে 2 বছর সময়টাও আমার কাছে মনে হয় একটা হাস্যকর সময় উনি চেয়েছেন। 2 বছরে যদি উনি এই দেশের এই অর্থনীতির এই দুরবস্থা কাটাতে পারেন, আমি আমার চ্যালেঞ্জ দিয়ে বললাম অন রেকর্ড যে প্রয়োজনে আমার নাম, যদি বেঁচে থাকি আমার নাম পাল্টে দিবেন, আপনারা যা খুশি সেই নামে ডাকবেন। এটা অসম্ভব। এখানে খুব শক্ত হাতে এইগুলিকে হ্যান্ডেল না করলে কোনোভাবেই কমানো যাবে না। মনে করেন তিনি অনিচ্ছাকৃত ঋণ খেলাপিদের জন্য, যারা পরিবেশ পরিস্থিতির কারণে খেলাপি হয়ে গেছে, তাদের সঙ্গে কথা বলে তাদের কিভাবে তাদেরকে একটু সাপোর্ট দিয়ে, অর্থাৎ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের অর্থনীতির সাথে তাদেরকে আসলে একটা মানে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এছাড়া আসলে পুনরুদ্ধার সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে তৌফিক আহমেদ চৌধুরী। আপনার কাছে সর্বশেষ যে বিষয়টা আমরা জানতে চাই সেটি হচ্ছে, সেক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি বলে মনে করছেন? কোনটা চ্যালেঞ্জ? এই যে আপনার বর্তমান, হ্যাঁ, না, চ্যালেঞ্জ উত্তর তো আপনি আগেই নিয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে, তাই না? চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায় হচ্ছে যে আপনার পলিটিক্যাল কমিটমেন্ট, এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ। পলিটিক্যাল কমিটমেন্ট যদি থাকে, যে কোনো সরকারের হোক, পলিটিক্যাল কমিটমেন্ট যদি থাকে, ইট ক্যান বি টার্ন অ্যারাউন্ড। আমি একটু ভিন্নভাবে প্রশ্ন রাখতে চাই, দীর্ঘদিনের অভিজ্ঞতা তো আছে আপনাদের এই ক্ষেত্রে, সরকার যে অনেকগুলো সরকারের আমল আপনাদের দেখা হয়েছে, সেই ক্ষেত্রে পলিটিক্যাল কমিটমেন্টটা তারা রাখতে পারেন না কেন? পলিটিক্যাল কমিটমেন্ট রাখতে পারেন না কারণ আলটিমেটলি তো এই ঋণ খেলাপিরা সবই দিনের শেষে সবাই ওরা এক গোত্রীয় লোকজন, বুঝছেন? ওরা এক টেবিলে বসে যায়।
ওরা সব একই গোত্রের লোক, এই জন্য একজন আরেকজনের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যান না। সুতরাং আপনাকে এই পলিটিক্যাল কমিটমেন্ট সামহাউ ইউ উইল হ্যাভ টু ব্রিং ইট, এবং ইউ উইল হ্যাভ টু মেনটেন ইট। যে আমি এগুলোকে টার্ন অ্যারাউন্ড করতে, আমি তো বুঝি না সরকার চাইলে আবার টার্ন অ্যারাউন্ড না করে কিভাবে, এটা তো একটা অবিশ্বাস্য। বুঝে আসুন। তবে আপনি যেটা প্রথম থেকে যেটা বলছিলেন যে এই সরকারের যে পদক্ষেপগুলো প্রথম দিকে কয়েকটা পদক্ষেপ ভালো নিয়েছে, এটা আপনার বোর্ডগুলো রিস্ট্রাকচার করে দিয়েছে। এখন তো আমি মনে করি ওই বোর্ডগুলোকে ওনার অ্যাকাউন্টেবল করা উচিত, যে কেন তারা এত টাকা পয়সা নেওয়ার পরও কোনো ধরনের পজিটিভ রেজাল্ট তারা দেখাতে পারেনি। এইটা তো করলোই না, না করে বরং এইগুলোকে আবার মার্জার করার আরেকটা নতুন প্রক্রিয়া শুরু করে দিল। একটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। মার্জার করার মাধ্যমে আবার একটা নতুন অর্ডিন্যান্স নিয়ে আসলো, তার মধ্যে রাতের অন্ধকারে বর্তমান গভর্নমেন্ট একটা নতুন একটা ক্লজ ঢুকিয়ে দিল। এগুলো কি ইন্ডিকেট করে? এগুলো তো আসলে ভালো কিছু ইন্ডিকেট করে না। এগুলো ইন্ডিকেট করে যে আজীবন আপনার এই প্রবলেম চলবে, এইভাবে আপনাকে ঘুরিয়ে চলতে হবে। নিশ্চয়ই, অর্থাৎ ব্যাংক অর্থনৈতিক সংকটে ব্যাংকের লাভ কিভাবে হবে সেটি আসলে খুবই দুরূহ বিষয়, যদি না রাজনৈতিক সদিচ্ছা থাকে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে, পলিটিক্যাল কমিটমেন্ট থাকলে আসলে এই খাত, সর্বোপরি আমাদের অর্থনৈতিক খাতটা পুনরুদ্ধার সম্ভব। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামী ব্যাংক টালি খাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।